রাজধানীতে কোরবানির পশুর হাটে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে। এবার মাঝারি ও ছোট দেশি গরুর চাহিদা বেশি, তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর ব্যবসায়ীদের দাবি, গরুর খাবারের দাম বাড়ায় কিছুটা প্রভাব পড়েছে। দেশের নানা প্রান্ত থেকে হাটগুলোয় পশু নিয়ে আসছেন বিক্রেতারা। হাটের নির্ধারিত স্থান থাকলেও ইতিমধ্যে আশেপাশের সড়ক ও অলিগলিতে রাখা হচ্ছে গরু। এতে শুরু হয়েছে ভোগান্তি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর হাট বসেছে 21টি। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় হাটে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও চলবে নজরদারি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর কোরবানির জন্য 1,24,00,000 পশু লালন পালন করা হয়েছে। সারা দেশে কোরবানির হাটে নজর কাটছে বিশাল আকৃতির গরু। কেনার সামর্থ্য না থাকলেও দেখতে আসছেন অনেকেই। খামারিরা বলছেন, প্রাকৃতিক ও সুষম খাবারের কারণেই তাদের পশুর আকার ভালো হয়েছে। তবে বাজারে বড় গরুর ক্রেতা এখনো কম থাকায় প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা তাদের। বিশাল আকৃতির গরু বাহাদুর নজর কেড়েছে গাজীপুরে। কেনার সামর্থ্য না থাকলেও আকর্ষণীয় এই গরু দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। ফ্রিজিয়ান জাতের বাহাদুরের দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। প্রাকৃতিক খাবারের পাশাপাশি ফলমূল খাইয়ে বড় করা গরুটির ওজন 1 টন। নাম রাখছি বাহাদুর। এটা ওজন প্রায় 1 টনের মতো। এটা আমরা স্বাভাবিক বাড়ির প্রাকৃতিক খাবার খাওয়াই, ভুসি। গাজীপুরের সারা গরু 1 টনের কাছাকাছি। আইসা দেখলাম আমিও, হ্যাঁ, যে এটা আসলে সে বাহাদুর। নওগাঁর মঞ্জিলতলা গ্রামের আফজাল হোসেনের খামারে আছে 4টি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু। কোনো কেমিক্যালযুক্ত খাবার ছাড়াই প্রাকৃতিক পরিবেশে এদের লালন পালন করেন। এসব গরুর দাম ধরা হয়েছে 12 থেকে 15 লাখ টাকা। খামারিদের ন্যায্য দাম নিশ্চিতে প্রাণী সম্পদ কর্মকর্তারাও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা চেষ্টা করছি প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করতে, তার গরুটার জন্য সঠিক দাম এবং সঠিক মূল্যে বিক্রি সে করতে পারে। কোরবানি উপলক্ষে নাটোরের সারা জাগিয়েছে টাইটানিক। 31 মণ ওজনের গরুটি পালন করেছেন রেকাতানি। দাম চাইছেন 15 লাখ টাকা। ক্রেতাদের পাশাপাশি অনেক উৎসুক মানুষও আসছেন টাইটানিক গরু দেখতে। উচ্চতা আছে 70 ইঞ্চি এবং লাইভ ওজন আছে 1232 কেজি, যার 30 মণের ওপরে। এর নাম দিছি আমরা টাইটানিক, কারণ এটি টাইটানিক জাহাজের মতোই লম্বা এবং চওড়া। মেহেরপুরের আকর্ষণ 1200 কেজির গরু কালামানিকের ক্রেতা মেলেনি, তাই নেওয়া হচ্ছে ঢাকায়। রাজধানীর হাটে ভালো দাম পাওয়ার আশা মালিক সাহারুল ইসলামের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির জন্য বিশাল আকারের গরু লালন পালন করে বিপাকে পড়েছেন জয়পুরহাটের খামারিরা। দাম বেশি হওয়ায় এসব গরু কিনতে ক্রেতাদের নেই আগ্রহ। কোনো কোনো খামারে 2 বছর ধরে পড়ে আছে বিশাল আকৃতির গরু। ছোট ও মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি হয় বড় গরু উৎপাদনে নিরুৎসাহিত করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জয়পুরহাট জেলা সদরের বনখুর ওয়াবদা এলাকার অরণ্য ক্যাটল ফার্মের বিশাল আকৃতির ষাঁড় লাল পাহাড় গত 2 কোরবানিতে হাটে তোলা হলেও বিক্রি হয়নি। এবারও ক্রেতাদের আগ্রহ না থাকায় বিপাকে খামারের মালিক। একই অবস্থা সদর উপজেলার বিল্লা গ্রামের জহুরুল ইসলামের 32 মণ ওজনের রাজাবাবুর। অনেকেই আসছেন, ছবিও তুলছেন, কিন্তু গরুটি কিনছেন না কেউ। গত বছর আমি দাম পেয়েছিলাম 8 লক্ষ টাকা, তারপরে 7.5, যাই তো কারণবশত আমার গরুটা বিক্রি হয়নি। এই বছর এখন পর্যন্ত আমার গরুটা কেউ দেখতে আসেনি। কোরবানি সামনে রেখে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় খামারিরাও ঝুঁকছেন এসব গরু লালন পালনে। 1 লাখ 1.5 লাখ টাকার ভিতরে যে গরুগুলো, এগুলোর চাহিদা প্রচুর পরিমাণ আছে। আর বড়দের গরুগুলো 4 লাখ 5 লাখ 2 লাখের উপরে, এগুলো ঢাকাতে চলে। এই মূল্যে খাদ্যদ্রব্য কিনে খাওয়ানোর পর আসলে কুরবানিতে এই প্রাইসে বিক্রি করলে আমার মনে হয় প্রত্যেকটা গরুতে 40-50 হাজার টাকার লস আসতো। গরুর খাদ্যের দামের পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বড় গরুর দামও পড়ে বেশি। এ কারণে আগ্রহ হারিয়েছেন সাধারণ ক্রেতারা। খামারিরা যখন একটা গরুকে লালন পালন করছেন, একটু বড় হচ্ছে, সেই গরুগুলো বিক্রয় যোগ্য হচ্ছে, সেটার প্রাইস 2 লাখ 1.5 লাখের উপরে যে প্রাইসগুলো যাচ্ছে সেটা মানুষের ক্রয় সীমার উপরে চলে যাচ্ছে। এই জন্য ব্যাপক একটা মানুষের এই মার্কেটটা ধস হয়েছে এবং প্রায় 60% উপরের গরু এখনো অবিকৃত আছে। লোকসান ঠেকাতে বিশাল আকৃতির গরু লালন পালনে খামারিদের নিরুৎসাহিত করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা খামারিদের পরামর্শ দেই, যে আকারের গরু সাধারণত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই ধরনের সাইজের গরু তৈরি করার জন্য বলি। এবারে আমাদের এই জেলায় ওই ধরনের বড় গরু সংখ্যা অনেক কম।
আমাদের খামারিরা বুঝতে পারছেন যে না, এটা আসলে করলে তাদের অনেক কষ্ট হয় বিক্রির সময়। এবছর কোরবানি উপলক্ষে জেলায় 13,000-এর বেশি খামারি 3 লাখের বেশি পশু প্রস্তুত করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কে যানজট বাড়ার সংখ্যায় যাত্রী ও পরিবহন চালকরা নির্মাণ কাজের সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি করেছে নিষিদ্ধ 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল। স্থানীয় পুলিশ সুপার বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি জনবল সহ ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে বিশেষ ব্যবস্থা। ঈদযাত্রায় ঢাকা সিলেট ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে এবার যানজট বাড়ার আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। তারা জানান, মহাসড়কের সম্প্রসারণ ও সংস্কার কাজের কারণে ভোগান্তিতে পড়বেন ঘরমুখী মানুষেরা। পানির কারণে, মেঘের কারণে আমরা সিএনজি চালাইতে পারি না, জামের কারণে শামুক দিনে জামে টাউন লাগে। ঢাকা থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আসতে প্রায় 8 থেকে 10 ঘন্টা লেগে গেছে। কয়েক দফা সংস্কারের পরেও মহাসড়কে যান চলাচল উপযোগী রাখা সম্ভব হচ্ছে না বলে দাবি করছেন আশুগঞ্জ নৌবন্দর আখাউড়া স্থলবন্দর 4 লেন প্রকল্প ব্যবস্থাপক। ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের মেরামত কাজ বন্ধ ছিল, তবে আমরা গতকাল সরাইল বিশ্ব রোড গোল চত্বরটি মেরামত করে দিয়েছি এবং বাকি অংশগুলোতে মেরামত কাজ চলমান রয়েছে। অস্থায়ী রিপেয়ার করে আমরা রাখার চেষ্টা করতেছি। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে 84 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলায় যান চলাচলে থাকবে ধীর গতি। তার উপর ভোগান্তি বাড়াবে মহাসড়কে নিষিদ্ধ 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল ও পার্কিং। পশুবাহী ট্রাক চলাচলেও বাড়তি চাপ থাকবে সড়ক মহাসড়কে। সিএনজি অটো যেগুলো আছে, এগুলো যদি ট্রাফিক পুলিশ একটু নিয়ন্ত্রণ করে তাহলে হয়তো একটু যানজট কমতে পারে। গাড়িগুলি পার্কিংয়ে থাকে, পার্কিংয়ে থাকার জন্য আর কি যানজটে একটু বিস্তারিত সৃষ্টি হয়। কোরবানির ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি জনবল সহ ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। হাইওয়ে পুলিশের সহায়তায় এবং কিছু ক্রসিং আছে, সেই ক্রসিংগুলোতে আমাদের টহল টিম থাকবে এবং ট্রাফিক জোরদার করা হবে যাতে যানজট সৃষ্টি না হয়। এদিকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও সামান্য বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হলে বাড়বে যানজট। বিশৃঙ্খল পার্কিং ও চালকদের অদক্ষতায় ভোগান্তির শঙ্কা যাত্রী ও চালকদের। জয়দেবপুর রোড, টাঙ্গাইল রোড এবং ঢাকা রোডে দেখবেন ভ্যান বসে যে অস্থায়ী বাজার বসেছে, বাজারে আমাদের প্রচুর যানজট সৃষ্টি করে। গাজীপুর সিটি কর্পোরেশন যদি রাস্তাটা পরিষ্কার রাখে তাহলে পানি জমবে না, পানি না জমলে আমাদের জন্য ভালো, যাত্রীর জন্য ভালো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে ছোট বড় 40 থেকে 50 হাজার পরিবহন চলাচল করে। ঈদযাত্রায় তা বাড়বে কয়েক গুণ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীর শাহজাহানপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মতিঝিল থানার উপপরিদর্শক কামরুল ইসলাম। সোমবার রাত 8টার দিকে বাসাবুর বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় কামরুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগামী বাস। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসাইন জানান, বাসের ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান এসআই কামরুল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে রাত 12:30টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই কামরুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নিহত কামরুলের বাড়ি নেত্রকোনা সদরে। এদিকে ঘাতক বাস ও তার চালককে আটক করেছে পুলিশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, আর জামাত চায় এপ্রিলে। তবে জুলাই সনদ কার্যকরের আগে নির্বাচনের তারিখ ঘোষণার বিপক্ষে এনসিপি। সোমবার রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফা বৈঠকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বিভক্তির জন্য নয়, দেশের মঙ্গলে ঐক্যবদ্ধ হতেই নতুন রাজনীতি সৃষ্টি। জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার বৈঠকে অংশ নিতে বিকেল 3:45টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল 4:30টায় শুরু হয় সংলাপ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। 1 ঘণ্টার বৈঠকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে। আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার।
বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, সংবিধান সংশোধন ছাড়া এমন কোনো সংস্কার নেই যা ১ মাসে বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই ডিসেম্বরের পরে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এটাই হচ্ছে বিউটি অফ দ্য ডেমোক্রেসি। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব, কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো, কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এইভাবেই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। সকল বিষয়ে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে, তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে সরকারকে চাপে রাখতে চায় না জামায়াত। এপ্রিলের মধ্যে নির্বাচন চায় দলটি। আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণার বিপক্ষে এনসিপি। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরো 2 মাস অপেক্ষা করতে চাই। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে ঐক্যমত্য কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই দেশবাসী 15-16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, অথচ এখন সে নির্বাচন দিতেই অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সরকারের এই মনোভাব দেশ ও গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাসাসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী আরো বলেন, প্রধান উপদেষ্টা বিএনপিকে দূরে ঠেলে দিতে চাইছেন। বিএনপি সংস্কারকে অগ্রাহ্য করে না জানিয়ে তিনি বলেন, সরকার গঠনের পর 9 মাস চলে গেছে, সামনে আরো 5 মাস সময় আছে, চাইলে নির্বাচন আয়োজন করা সম্ভব। কিন্তু বিএনপি যেহেতু ডিসেম্বরে নির্বাচন চায়, তাই সরকার ইচ্ছে করেই নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি তো বলেছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আপনার নির্বাচন দিন ডিসেম্বরের মধ্যে। এর মধ্যে তো 10 মাস চলে গেছে, ডিসেম্বর আসতে প্রায় এখনো আরো প্রায় 7-8 মাস বাকি আছে। এর মধ্যে এটা কি একটা লম্বা সময় নয়? কিন্তু এই জেদ কেন? যেহেতু বিএনপি বলেছে ডিসেম্বর, অতএব এটাকে আরো পিছনে নিয়ে যেতে হবে। প্রস্তাবিত বাজেটে কর ছাড় তুলে দেয়ায় কিছু ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এবারের বাজেটে কিছু পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। আর ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক নয় এই বাজেট। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন, যেখানে আগামী অর্থবছরে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে বাজেট প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ন্যূনতম করের সমন্বয়, সহজে ব্যবসা পরিচালনা ব্যবস্থা সহ ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, বি ইট লোকাল অর বি ইট এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস, এবং এটার বাড়ানোর, আমাদের অর্থনীতির গতি বাড়ানোর কিন্তু আমাদের বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু ক্লিয়ারলি কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ব্যবসার এগেইনস্টে, আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ফিল্ডে কিন্তু আমরা বারবার শুনে আসতেছি যে আমাদের কিন্তু ওনারা গ্যাস পাচ্ছেন না, পাওয়ার পাচ্ছেন না। সো উল্টা কিন্তু এখানে কিন্তু ওদের কিছু কিছু কর এবং ট্যাক্স কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটে কর ছাড় তুলে দেওয়ায় কিছু ক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এছাড়া বাজেটে কিছু পরিবর্তন এলেও কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা। পুরনো যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে যদি আমরা এদিক সেদিক করে পেশ করা হয় তাহলে কিন্তু খুব ভিন্ন কিছু আসবে। আমি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখি যে বিভিন্ন ধরনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে ব্যাংকিং খাতে, ফিনান্সিয়াল সেক্টরে, আপনি স্টক এক্সচেঞ্জ মার্কেটের কথা বলছেন, ক্যাপিটাল মার্কেটের কথা বলছিলেন,
কিভাবে কোম্পানিগুলো তাদেরকে উৎসাহ দেওয়া যায় স্টক মার্কেটে এনলিস্টেড হওয়ার জন্য। কিন্তু আমরা তো এটাও জানি শুধুমাত্র কর সুবিধা, কর ছাড় এটা কিন্তু একমাত্র না। স্ল্যাবগুলি হয়েছে, সেখানে পরিবর্তন করা হয়েছে, যে সেখান থেকে দেখা যাচ্ছে যে যারা নিম্ন মধ্যমায়ের মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু এই করের প্রবৃত্তিটা, কর দেওয়ার হারটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি যেয়ে পড়বে। আবার যারা উচ্চ পর্যায়ের রয়েছে আয়ের উচ্চয়ের, তাদের ক্ষেত্রে অনেক কম পড়বে। বাজেটে সাধারণ করদাতাদের জন্য আগের মতোই করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা রাখায় এর সমালোচনা করেছেন বিশ্লেষকরা। 5,18,000 কোটি টাকা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে গত সরকারের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাজেটে দ্রব্যমূল্য কমবে কিনা তাও স্পষ্ট নয়। সোমবার বিকেলে বাজেট উপস্থাপনের পর রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এবারের বাজেটে গত সরকারের ধারাবাহিকতার বর্ণনা করা হয়েছে। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে। এই বাজেট বাস্তবায়ন ভবিষ্যৎ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য তার। এখন আমাদের বৈদেশিক ঋণ প্রায় 3.5 বিলিয়নের মতো, এরকম কিছু একটা ফিগার আছে। তাহলে আপনি ওইটাকে মাথায় রাখতে হবে, আপনার রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। আপনি ওইটাকে মাথায় রেখে যদি আপনি আমার মন্তব্য দিতে হয়, তাহলে কিন্তু এই বাজেটের সাইজটা আরো ছোট হওয়া উচিত ছিল। এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। গত বাজেটের তুলনায় এবার তেমন উন্নতি দেখছে না জামাতে ইসলামী। দলটির নায়েবে আমির বলেন, এই বাজেটে দ্রব্যমূল্য কমবে কিনা তাও স্পষ্ট নয়। আগের বাজেটের গুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা, এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন, মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কিনা সে বিষয়টা বাজেট স্পষ্ট নয়। বাজেট পর্যালোচনা করে দল দুটি আলাদা করে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 41,908 কোটি টাকা, যা মূল বাজেটের মাত্র 5.3%। কিন্তু স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সুপারিশ করেছিল কমপক্ষে 15% বরাদ্দের। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে বিশেষ কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। সকল সুপারিশসমূহ বিবেচনায় 2025-26 অর্থবছরের বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 41,908 কোটি টাকা। এছাড়া ওষুধের কাঁচামাল, মেডিকেল যন্ত্রাংশ ও প্রশিক্ষণে কর অব্যাহতির ঘোষণা দেন তিনি। গত অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল জাতীয় বাজেটের 4.19%। কয়েক বছর ধরেই বরাদ্দ 5%-এর আশপাশেই থাকছে। অন্তর্বর্তী সরকারও একই ধারা বজায় রাখায় হতাশ স্বাস্থ্যবিদেরা। আমাদের যেটা দরকার, যে বাজেটটুকু দেওয়া হলো সেটা যেন এখান থেকে কোনো অংশ উইথড্র না করা হয় এবং আমরা যেন পুরোপুরি অংশ খরচ করতে পারি এবং সেটা কোয়ালিটি খরচ করতে পারি, এটা হচ্ছে চাওয়া। কারণ আমরা যদি, যেটা আমি বললাম যে 41,000 কোটি টাকার বাজেট আলটিমেটলি যদি 20,000 কোটিতে দাঁড়ায়, যেটা আমরা ইউজ করতে পারলাম, তাহলে 21,000 কোটি তো নাই, দ্যাট মিনস মোর দ্যান 50% নাই। তাহলে আমাদের জরুরি যেটা, সেটা হচ্ছে যে আমরা যতটুকু বাজেট সরকার দিল সেই বাজেট যেন আমরা পুরোপুরি খরচ করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে গতানুগতিক বরাদ্দের বাইরে যেতে পারেনি সরকার। বলেন, বরাদ্দ না বাড়ানো হলে গুরুত্বপূর্ণ কোনো সংস্কারই সম্ভব নয়। যে জাতীয় বাজেটের যে অংশটা স্বাস্থ্যক্ষেত্রে বরাবর বরাদ্দ হয়ে আসছিল বিগত কয়েক বছর, এই শতকরা 5% কাছাকাছি, আমরা খুব আশাহত হলাম যে ওই জায়গাটাই কোনো পরিবর্তন হয়নি, ওই 5% কাছাকাছি রয়ে গেছে। আসলে এই 5% বরাদ্দ নিয়ে কোনো ওইভাবে যে একটা বৈপ্লবিক পরিবর্তন স্বাস্থ্যক্ষেত্রে হবে, সেটা সম্ভব না। তবে ক্যান্সারের ঔষধ আমদানিতে কর অব্যাহতিকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা, যার সুফল পাবে সাধারণ মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব ৯৫,৬৪৫ কোটি টাকা। গত বছরের চেয়ে মোট বরাদ্দ কিছুটা বাড়লেও প্রাথমিক শিক্ষায় কমেছে। সেই সঙ্গে শিক্ষা বাজেটে এবারও গবেষণায় জোর দেওয়া হয়নি দাবি করে হতাশা প্রকাশ করেছেন শিক্ষা গবেষকরা। সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৮,৮১৯ কোটি টাকা। গত বছরের চেয়ে বরাদ্দ কমেছে ৩,৪১৬ কোটি টাকা। শিক্ষা গবেষকরা বলছেন, বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত, অথচ এই খাতে বরাদ্দ কমানো হচ্ছে, যা হতাশাজনক। যে বরাদ্দটা স্পেশালি করার কথা ছিল এবং বরাদ্দটা যাতে যথাযথভাবে কার্যকরীভাবে যাতে এটা কাজে লাগে, এই জায়গাগুলো মেকশিওর করার যে প্রসেসগুলো ছিল, এগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত পারিনি। প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ বাড়িয়ে ৪৭,৫৬৪ কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৩,৪৫৬ কোটি টাকা বেশি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দ ১২,৬৭৮ কোটি টাকা, যা আগের বছরের মূল বাজেটে ছিল ১১,৭৮৩ কোটি টাকা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়নি সরকার, অথচ সুযোগ ছিল গবেষণায় বরাদ্দ বাড়িয়ে নজির স্থাপন করা। যে কোনো দেশেরই উন্নয়ন এবং অগ্রগতির জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে বিপুল বরাদ্দ থাকা উচিত। বিশেষ করে R&Dর সাথে আপনার জাতীয় উন্নয়নের একটা বিশাল সম্পর্ক। শিক্ষাকে যদি আমরা ইনভেস্টমেন্ট হিসেবে না দেখি, তাহলে তো এই জাতি কিভাবে আগাবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা যে গ্রাজুয়েট তৈরি করছি, সেগুলোর পিছনে তো আমাদের অর্থ লাগবেই ভালো গ্রাজুয়েট তৈরি করা, তাহলে আমাদের সেখানে তো ঘাটতি থাকবে। বাজেটে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বাজেটেও রয়েছে কালো টাকা সাদা করার সুযোগ, তবে সেই সুযোগ অতীতের মতো ঢালাও নয়, বাড়ানো হয়েছে করের হার। শুধু আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে, পাশাপাশি ভবন নির্মাণে এ সুযোগ দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। ২০২৫-২৬ অর্থ বছর থেকে বিনা প্রশ্নে সেই সুযোগ রাখা হয়নি, তবে নির্ধারিত কর দিয়ে আবাসন খাতে এ সুযোগ রাখা হয়েছে। অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও রাখা হয়েছে। এলাকাভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধরে নেবে এনবিআর। এছাড়া একই সুবিধা পেতে ভবন নির্মাণের ক্ষেত্রে এলাকাভেদে প্রতি বর্গফুটে ৫০ থেকে ৯০০ টাকা কর নির্ধারণ করার প্রস্তাব রাখা হয়েছে। একই যুক্তিতে মোটামুটি একটা সুযোগটা দেওয়া হয়, সেটা মনে রাখতে হবে এটা হচ্ছে যে অসাংবিধানিক, আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বৈষম্যমূলক এবং এটা দুর্নীতি সহায়ক। সর্বশেষ ২০২২-২৩ অর্থ বছরে দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেননি। এর এক বছর পরেই আবারও কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, কালো টাকা বিনিয়োগের এই সুযোগ রাখায় সৎ করদাতারা নিরুৎসাহিত হবে। আবাসন খাতে কথা বলি অথবা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করলে কালো টাকা সাদা হবে, সেটা কিন্তু আমরা সাফল্যের হার যা আমরা দেখেছি সেটা কিন্তু খুব উৎসাহব্যঞ্জক না। সুতরাং অথচ অন্যদিকে কালো টাকার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো বন্ধ করার জন্য কি কি উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আমার কাছে মনে হয় সেটা বেশি জরুরি ছিল। অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে কোনো ঘোষণা না দিলেও অর্থ বিলে তা উল্লেখ রয়েছে। এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারকে চাঙ্গা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব এসেছে এবারের বাজেটে। কর্পোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল করা সহ কমানো হয়েছে মার্চেন্ট ব্যাংকের কর। বাজেটের এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলছে দরপতন। বর্তমান সরকার সংস্কারের নানা পদক্ষেপ নিলেও কোনোভাবেই চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার। তাই নতুন বাজেটে শেয়ার বাজারে প্রাণ ফেরাতে সরকারের এসব পদক্ষেপ।
বাজেটে সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর 0.05% থেকে কমিয়ে 0.03% করা হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার 10% কমিয়ে করা হয়েছে 27.5%। পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5% কমিয়ে 27.5% করা নির্ধারণ করা হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে 2.5% বাড়িয়ে কর্পোরেট কর 27.5% করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির জন্য 20% কর্পোরেট কর অব্যাহত থাকছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ল 7.5%। মূলত শেয়ার বাজারের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে সরকারের উদ্যোগ। দেশি বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। বাজেটের এই প্রস্তাবনাগুলো সম্মিলিতভাবে শেয়ার বাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। যে প্রস্তাবনাগুলি আসছে সেগুলি মোটামুটিভাবে বেশ প্রো মার্কেটই আমরা বলতে পারি, এবং আমরা এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞ টু দ্য চিফ অ্যাডভাইজার, টু দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার, যে ওনারা আমাদের প্রস্তাবগুলি বিবেচনা করেছে। তবে সরাসরি বিনিয়োগকারীরা উপকৃত হবেন এমন কোনো প্রণোদনা নেই ঘোষিত বাজেটে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সীমিত পরিসরে কয়েকটি ব্যাংক নতুন ডিজাইনের নোট গ্রাহকদের দেয়া শুরু করেছে। তবে নির্ধারিত বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকে গ্রাহকেরা নতুন টাকা পাচ্ছেন না। এ নোট না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে যে কয়েকজন হাতে পেয়েছেন তারা নতুন ডিজাইনের নোট পেয়ে খুশি। বেলা 10:30টায় কর্মব্যস্ত মতিঝিলের সোনালী ব্যাংকের স্থানীয় শাখা। নতুন ডিজাইনে টাকা পাওয়ার জন্য অপেক্ষা অনেকের। কেউ বা আবার ব্যাংকের এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরাঘুরি করছেন নতুন টাকার জন্য। তবে দীর্ঘ সময় নতুন নকশা টাকার জন্য অপেক্ষা করে অনেকে বিরক্ত। তাদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক 20, 50 ও 1000 টাকার নতুন ডিজাইনের নোট ছাড়লেও চাহিদা অনুযায়ী ব্যাংকগুলোতে পাওয়া যাচ্ছে না। কয়েকটা কাউন্টারে গেছি এবং যে টোকেন দেওয়ার কাছে জিজ্ঞাসা করলাম যে এই অবস্থা, ভাই আমি তো নতুন টাকার জন্য আসছি, কয় নতুন টাকা দিচ্ছে না। নতুন টাকা আমরা এখনো হাতে পাই নাই, কিন্তু আমরা নতুন টাকা নেওয়ার জন্যই আসছি। সকালবেলা উত্তরা ব্যাংকে গেছিলাম, তো ওখান থেকে টাকা তুললাম এবং কাউন্টারে বললাম যে কিছু টাকা নতুন দেওয়া যায় নাকি, তো ওনারা বললো যে না, নতুন টাকা নাই। টাকাটা শাখার থেকে পৌঁছানোর পরে তারপরে আমরা এখান থেকে হয়তো কিছু টাকা অবশিষ্ট যদি থাকে এখান থেকে আমরা কিছু টাকা জনসাধারণের মধ্যে বিতরণ করতে পারবো। তবে নির্ধারিত 10টি বাণিজ্যিক ব্যাংকের সব শাখা থেকে নতুন নকশা টাকা পাওয়া না গেলেও কয়েকটি ব্যাংক নতুন ডিজাইনের টাকা গ্রাহকদের দিতে শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পর স্বল্প পরিমাণের নতুন নোট পেয়ে খুশি তারা। ঈদের সময় তো সত্যি অর্থে নতুন টাকা পেলে খুব ভালো লাগে। তো নতুন টাকার এবার ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। জয়নুল আবেদিনের সংগ্রাম একটা চিত্রকর্ম তুলে ধরা হয়েছে। মন্দিরের ছবিও আছে, আবার আমাদের যে জাতীয় ঐতিহ্য, ঐতিহাসিক যে জায়গা সেটার ছবিও আছে। আমি মনে করি ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলেই এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করবে। মানুষের তো ডিমান্ড থাকে যে সবগুলো ডিনোমিনেশন সে নিবে, বেশি করে নিবে, সংখ্যা আরও বেশি নিবে। এখানে তো একজনের হাতে একটা বান্ডেল তুলে দিতে পারলেই আমরা ভালো বোধ করছি, কিন্তু মানুষের ডিমান্ড আরও বেশি থাকে। এই চাহিদার তুলনায় এবার আমরা সেভাবে দিতে পারছি না। সামনের দিনগুলোতে নতুন নকশা টাকা ব্যাংকের সরবরাহ বাড়বে, তখন গ্রাহকরা চাহিদা অনুযায়ী টাকা পাবেন বলেও আশা ব্যাংকগুলোর। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন ফোরামের প্রতিনিধিরা। বলেন, এই আইন দেশের স্বার্থে হয়নি, ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে। এটা কর্মচারী ও সরকার বান্ধব আইন নয়। স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা ভুল হবে। সমাবেশে জানানো হয়, আজ অর্থ আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হবে। এদিকে সোমবার স্মারকলিপি দেয়া হয়েছে স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে। গত 25 মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে 10 দিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে। অনতিবিলম্বে এই সচিবালয়ের কালো অধ্যাদেশ দ্রুত বাতিল করার জন্য ঘোষণা আসুক। এটা আমাদের এই কর্মসূচি আমরা চলবে। আমাদেরকে অন্ধকারে রেখে আপনারা কোনো আইন বাস্তবায়ন করতে পারবেন না।
জলদস্যুদের হাত থেকে মুক্তির প্রায় 1 বছর পর সেই একই রুটে যাত্রা করেছে বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহ। স্পেন থেকে মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণ সোমালিয়া উপকূল দিয়ে করাচি আসছে জাহাজটি। তবে এবার জাহাজের নিরাপত্তায় সশস্ত্র রক্ষী সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। 2024 সালে সোমালি জলদস্যুদের কবলে পড়ে 37 দিন জিম্মি দশায় ছিলেন নাবিকেরা। বাংলাদেশি পতাকাবাহী এমভি আব্দুল্লাহ জাহাজটি গত বছরের মার্চে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ 37 দিন জিম্মিদশার পর প্রায় $5 মিলিয়ন মুক্তিপণ দিয়ে ছাড়া পায় জাহাজ ও নাবিকেরা। সেই ভয়াবহ অভিজ্ঞতার প্রায় 1 বছর পর আবারও সোমালিয়ার কাছাকাছি এমভি আব্দুল্লাহ ও তার নাবিকেরা। স্পেন থেকে জ্বালানি নিয়ে জাহাজটি আসছে পাকিস্তানের করাচি বন্দরে। তবে এবার নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। সশস্ত্র নিরাপত্তা কর্মী নিয়োগের পাশাপাশি সক্রিয় করা হয়েছে সামুদ্রিক সতর্কতা ব্যবস্থা। জলদস্যুদের কবল থেকে উদ্ধার পাওয়া জাহাজের সেই ক্যাপ্টেনই এবারও দায়িত্বে। আমাদের কোম্পানি এবং জাহাজের পক্ষ থেকে পাইরেসি প্রিপারেশন সম্পূর্ণ রূপে নেওয়া হয়েছে। আমাদের কোম্পানি আমাদেরকে এক্সট্রা প্রিকশন হিসেবে আর্মগার্ড নিয়োগ দিয়েছেন। সোমালিয়া উপকূলের আন্তর্জাতিক সমুদ্রপথে জলদস্যুতার হুমকি কমেনি। এর মাঝেই ভয়কে জয় করে এমভি আব্দুল্লাহর এই যাত্রা পেশাদারিত্বের বড় উদাহরণ বলছে সংশ্লিষ্টরা। নতুন বলতে ওই যে আর্মগার্ড থাকে, তারপর বাকি যা যা প্র্যাকটিস ওগুলো সবকিছু করা হচ্ছে আর কি। তারপরে অনলাইন ইয়েতে দেখা ডিজিটালি এগুলো মনিটর করে স্ক্যান করে ওগুলো করা হচ্ছে আর কি। নতুনদের মানে যা ছিল ওগুলাই করা হচ্ছে, ওগুলা মনিটর করা হচ্ছে আর কি। এমভি আব্দুল্লাহ জাহাজের মালিক KSRM গ্রুপ। 2010 সালে এই শিল্প গ্রুপেরই জাহাজ এমভি জাহানমণি সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশিদের জন্য শিগগিরই ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা চালুর চেষ্টা চলছে। এ নিয়ে দুই দেশ কাজ করছে বলে জানান সফররত ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আরামান্থা ক্রিস্টিয়ান নাসির। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাসির। এ সময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন তারা। ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক দিক থেকে দুই দেশ খুব কাছাকাছি হলেও সম্পর্ক এখনও নিবিড় হয়নি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেয় ইন্দোনেশিয়া। করোনার পর থেকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত রয়েছে। এটি আবারও চালুর বিষয়টি আমরা পর্যালোচনা করছি। আশা করি দ্রুতই এর সমাধান হবে। আসিয়ানে বাংলাদেশের পূর্ণ সদস্য পদ পেতে ইন্দোনেশিয়া সমর্থন দেবে। বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম। অর্থ সংকটের কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এতে ক্ষতিগ্রস্ত হবে আশ্রয় শিবিরের 2,25,000 শিশু। সোমবার দুপুরে কক্সবাজারে ইউনিসেফ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইউনিসেফের কক্সবাজার কার্যালয়ের প্রধান কর্মকর্তা অ্যাঞ্জেলা কার্নে। তিনি বলেন, আশ্রয় শিবিরে 4,500-এর বেশি শিক্ষা কেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রে তত্ত্বাবধায়ক সংস্থা ইউনিসেফ বলছে চলতি মাস থেকেই কার্যক্রম বন্ধের দিকে যাচ্ছে। কার্নে বলেন, তহবিল না পেলে চাকরি হারাবেন স্থানীয় 1,000-এর বেশি শিক্ষক। এদিকে শিক্ষা কার্যক্রম বন্ধের খবরে সেখানে চাকরিরত স্থানীয় শিক্ষকরা কয়েকদিন ধরে আন্দোলন করছেন। তাদের দাবি, রোহিঙ্গাদের রেখে স্থানীয়দের চাকরি থেকে সরানো হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয়রাও। নারায়ণগঞ্জ থেকে অপহৃত মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ মিয়াকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পটুয়াখালীর পায়রাগঞ্জ ফেরিঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার ব্যবহৃত গাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পায়রাগঞ্জ ফেরিঘাটে দুটি গাড়ি দীর্ঘ সময় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গাড়ির ভেতরে একজনকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পুলিশ তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগে রোববার রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে তুলারাম কলেজ গেটের সামনে সোহাগের গাড়িটির গতিরোধ করে একদল দুর্বৃত্ত। তাকে মারধর করে গাড়িসহ অপহরণ করে তারা। পরিবারের অভিযোগ পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।
উজানে ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগামী 72 ঘন্টা সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। 3 দিন ধরে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এতে উজান থেকে নেমে আসার ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এই অবস্থায় জেলা প্রশাসকের সই করা চিঠিতে আজ থেকে আগামী 72 ঘন্টা সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে, যাতে বন্যা দেখা দিলে ক্ষতিগ্রস্তদের কোনো সমস্যা না হয়। বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে রেড অ্যালার্ট অনুযায়ী, তখন আমরা একটা বন্যা পরিস্থিতিতে পড়তে পারি। তখন যাতে আমাদের বন্যায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করা সহজ হয়, এই লক্ষ্যে মূলত আমরা আগামী 72 ঘন্টা আমাদের এই জেলায় কর্মরত কর্মকর্তাদের কর্মস্থলে থাকা নিশ্চিত করার একটা অনুরোধ জানিয়েছিলাম। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।